এমন সময় পাখি ঘরে কারোর উপস্থিতি অনুভব করে। সে ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখে তার অজানা সেখানে হিরোদের স্টাইলে দাঁড়িয়ে আছে। পাখি 7-5 না ভেবে হঠাৎ করে অজানাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। অজানা পাখিকে তার বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলে, আমার ময়না পাখির কি হয়েছে? সেইভাবে কান্না করছে কেন? পাখি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলে, জানো, আজ আমার আপনি অ্যাক্সিডেন্ট করেছিল, সে একটুর জন্য বেঁচে গেছে। যাক, বেঁচে তো গেছে, ভালো হয়েছে। জানেন, আমার আপনির অনেক কষ্ট। কিসের এত কষ্ট তোমার বোনের? সে তো দিব্যি হাসি খুশিতে থাকে সব সময়। পাখি এবার অজানাকে ছেড়ে দিয়ে বলে, কিছু মানুষের হাসির আড়ালে অনেক কষ্ট লুকিয়ে থাকে, যা আমরা কেউ বুঝতে পারি না। তা কিসের এত কষ্ট যা সে মনের গভীরে লুকিয়ে রাখে? আমার আপনির স্বামী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আর ফুফা অসুস্থ ছিল, তাকে সুস্থ করতে আপু তার সব কষ্ট হাসির আড়ালে কবর দিয়ে রাখে। আহারে, বেচারির বরটাই পটর তুলেছে, মানে মারা গেছে। তা তোমার বোন তো নতুন আরেকজনকে বিয়ে করে সুখে থাকতে পারবে, তাহলে সমস্যাটা ঠিক হয়ে যাবে। আপনি পাগল নাকি? আপনি প্রেগনেন্ট। আজকে ডক্টর কনফার্ম করে বলেছে। সে যদিও জানে না এখনো যে প্রেগনেন্ট। যখন জানতে পারবে শিওর ওই বাচ্চাকে নিয়ে তার সারা জীবন পার করে দেবে। অজানা বলে, হোয়াট? পালক প্রেগনেন্ট? এটা সত্যি নাকি তুমি মজা করছো আমার সাথে? আজব, আমি আপনাকে মিথ্যে কেন বলতে যাব? তাছাড়া আপনি আমার আপুর নাম জানলেন কি করে? অজানা এবার পাখির কোমরে হাত দিয়ে নিজের একদম কাছে এনে বলে, ময়না পাখি, তোমাকে ভালোবাসি, তাই তোমার 14 পুরুষের খবর তো আমাকে রাখতেই হবে, তাই নাকি? পাখি এবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর বলে, আপনি ভুলে যাচ্ছেন আমি কারোর হবু বউ। কিছুদিন পর আমার বিয়ে। অজানা বলে, করো না, 100টা বিয়ে করো, তাতে আমার কি? আমার ময়না পাখিকে তো আমি অন্য কারো হতে দিব না, জানেমান পাখি। আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে আর আপনার কিছু করার থাকবে না। আমি আমার বরের বউ হয়ে যাব। আপনার মতো অজানা অচেনা মানুষের সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। তোমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে যে কতটা খারাপ তা তুমি জানো না পাখি। যেদিন বুঝতে পারবে এই আমাকে খুঁজবে, আর আমি সেই মুহূর্তের অপেক্ষায় আমি আছি। যখন তুমি নাকের জলে চোখের জলে এক করে তোমার চারপাশে শুধু আমাকে খুঁজবে, সেদিন আমি তোমাকে নিজের করে পাবার জন্য তোমার দিকে হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকবো। সেদিন তুমি শত বাধা পেরিয়ে এই আমার বুকে ছুটে চলে আসবে। আল্লাহ গো, এই লোকের কত স্বপ্ন। তবে হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সব স্বপ্ন যে সত্যি হবে এমনটা কোনো দিন ভুল করেও ভাবতে যাবেন না। আমি মরে গেলেও আমার দাদা ভাইয়ের পছন্দের বাইরে গিয়ে আপনাকে বিয়ে করব না। সেদিনের অপেক্ষায় আমিও থাকবো, দেখি কার ভালোবাসা জিতবে, তোমার দাদা ভাইয়ের প্রতি অন্ধবিশ্বাস নাকি তোমার প্রতি আমার ভালোবাসা। হ্যাঁ, আপনি সেই আশাতে থাকেন। শকুনের অভিশাপে গরু কখনো মরবে না, আর আমিও আপনাকে আপন করব না। তাহলে আজ থেকে শুরু হোক তোমার প্রতি আমার ভালোবাসার জোর বেশি না তোমার হবুবারের প্রতি, সেইটা প্রমাণের পালা। ভালো। তা আপনি না আর কখনো আসবেন না বলেছিলেন, তাহলে আবার কেন আসলেন? তোমার ভালোবাসা টানে থাকতে পারি না, তাই বারবার ফিরে তোমারই কাছে আসি। পাখি ভাব নিয়ে বলে, আর কিছু বলবেন? যদি বলার না থাকে তাহলে আসতে পারেন। অজানা হঠাৎ করে পাখির রুমের লাইট বন্ধ করে দেয়। তারপর অন্ধকার করে এসে পাখির কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে এনে ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। পাখি নিজেকে অনেক ছাড়াতে চেষ্টা করে, কিন্তু অজানার শক্তির কাছে পেরে ওঠে না। অজানা নিজের মতো করে ওর ঠোঁট শুষে নিতে থাকে। কিছু সময় পর পাখিকে ধাক্কা দিয়ে বারান্দা দিয়ে চলে যায়। পাখি অন্ধকারে বসে কান্না করতে থাকে আর নিজেকে বলে, এই লোকটার কত সাহস, বারবার আমাকে স্পর্শ করে। কে দিয়েছে তাকে এই অধিকার? তার কোনো অধিকার নেই। নেক্সট টাইম আসলে আমি তাকে খুন করে জেলের ভাত খাবো। এদিকে পরের দিন সকালে পালকের জ্ঞান ফিরে আসে। পালক তার পাশে তাকিয়ে দেখে ওর মা বাবা। তারা দুজন তাড়াতাড়ি করে পালককে জড়িয়ে ধরে। পালক উঠে বসে থাকে। আবিদা পারভিন বলে, মারে, আর কখনো রেগে এমন কিছু করবি না তো? তুই তো জানিস তুই ছাড়া আমাদের আর কেউই নেই। তারপর কেন এমন করিস আমাদের সাথে? আফিফ খান মেয়েকে জড়িয়ে ধরে বলে, আমি না হয় রাগ করে এমন করেছি, তাই বলে তুমি এমন ভাবে রাগ করবে? যদি আজ কিছু হয়ে যেত তাহলে আমরা দুজন কি করতাম? পালক নিজের কান ধরে বলে, সরি মাম্মা, পাপ্পা, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন কিছু করব না। পালকের মা বাবা দুজন একসাথে মেয়েকে জড়িয়ে ধরে। এরপর একজন ডাক্তার এসে পালকের চেক আপ করে। আফিফ খান বলে, ডাক্তার, পালক এখন কেমন আছে?
আমরা কি ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো? ডাক্তার বলে, হ্যাঁ অবশ্যই আপনারা ওনাদেরকে নিয়ে যেতে পারেন। আমরা আজকেই তাকে ছেড়ে দেব, কিন্তু তাকে কিছুদিন বিশ্রাম করতে হবে। পালকের মা বলে। জি অবশ্যই, আমরা সেদিকে খেয়াল রাখবো। তারপর আফিফ খান ডাক্তারের সাথে গিয়ে পালকের হাসপাতালের ছাড়পত্র সংগ্রহ করে। ক্যাবিনে এসে পালককে নিয়ে তারা বাড়ির দিকে রওনা দেয়। পালক মাঝ রাস্তায় এসে বলে, পাপ্পা আমরা তো ভুল রাস্তায় যাচ্ছি। আবিদা বলে, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি। এখন আমরা আমাদের নিজেদের বাড়িতে যাচ্ছি। আজ থেকে আমরা আমাদের বাড়িতেই থাকবো। কেন মাম্মা? আমরা তো নানিজানদের বাড়িতে ভালোই ছিলাম, তাহলে আজ হঠাৎ নিজেদের বাড়িতে কেন যাচ্ছি? আফিফ খান বলে, কারণ সব সময় পরের বাড়িতে বেশি দিন থাকতে নেই, তাহলে মানুষেরা অতিরিক্ত বিরক্ত বোধ শুরু করবে। পালক বলে, মোটেই এমন স্বভাবের মানুষ না ওই বাড়ির সবাই। তারা সবাই খুব ভালো আর আমাকে খুব ভালোবাসে। আফিফ খান বলে, কিছু ভালোবাসা লোক দেখানো হয়ে থাকে। তাছাড়া এখন এসব নিয়ে তোমার সাথে আমরা বেশি কথা বলতে চাই না। পালক কিছু বলবে তার আগেই ওরা একটা অনেক সুন্দর বড় বাগান বাড়িতে পৌঁছে যায়। বাড়িটাকে বাগান বাড়ি বললে ভুল হবে, আসলে বাড়িটা শহরের মধ্যে, কিন্তু চারপাশে গাছপালা দিয়ে ঘেরা। বাড়ির ভেতরে এসে আবিদ পালক তার রুম দেখিয়ে বলে, যাও রেস্ট করো। পালকের শরীরটা খুব একটা ভালো না থাকার জন্য পুরো বাড়িটা সে ঘুরে দেখতে পারে না। নিজের বিছানাতে গা এলিয়ে দিতেই সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। হঠাৎ মাঝরাতে ঘুমের মাঝে পালক অনুভব করে তার রিদান তার পাশে বসে আছে। রিদান পরম মায়া ভালোবাসা দিয়ে পালকের কপালে মুখে ঘাড়ে পাগলের মতো চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। পালক পরম যত্নে সেই স্পর্শগুলো অনুভব করতে থাকে। পালক ঘুমের ঘোরে বলতে থাকে, প্লিজ রিদান, তুমি আর আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমার থেকে দূরে থাকতে আমার খুব কষ্ট হয়। তুমি বোঝো না কেন রিদান? রিদান বলে, আমার কিছু করার নেই। আমি যে তোমার থেকে অনেক দূরে চলে আসছি, আর তোমাকে নিজের করে নেওয়া আমার পক্ষে সম্ভব না। বলে পালকের হাত ছাড়িয়ে দূরে চলে যাচ্ছে রিদান। এমন সময় পালক বলে, প্লিজ তুমি যেও না, আমার যে তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়। রিদান বলে চিৎকার করে ওঠে। পালক রুমের লাইট জ্বালিয়ে দেখে ওর রুমে কেউ নেই। পালকের চিৎকার শুনে ওর রুমে চলে আসে। তারা এসে বলে, তুমি এভাবে চিৎকার করলে কেন পালক? পালক বলে, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, তাই ভয় পেয়ে চিৎকার করে উঠেছি। এরপর পালককে বিছানায় শুইয়ে দিয়ে ওর মা মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছু সময় পর পালক ঘুমিয়ে যায়। পালকের বাবা মা তারপর নিজেদের রুমে চলে যায়। এদিকে পাখি আর রিয়া বসে মাঝরাতে আড্ডা দিচ্ছে। এমন সময় হঠাৎ করে পাখির মোবাইল ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। পাখি খুব ভদ্রতাপূর্ণভাবে কল রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে, তোর হবু বর বলছি, চিনতে কষ্ট হচ্ছে বুঝি? মানে কি? কে আপনি? আর মাঝরাতে এভাবে কল দিয়ে তুই তুকারি শুরু করেছেন কেন? ওরে আমার দুধে ধোয়া তুলসী পাতারে, সে যেন অপরিচিত কারোর সাথে কথা বলে না এমন ভাব দেখানো বাদ দাও। জি হ্যাঁ, আমি প্রয়োজন ছাড়া পরপুরুষের সাথে কথা বলি না। তাহলে মাঝরাতে অপরিচিত নাম্বার থেকে কল রিসিভ করার মানে কি দাঁড়ালো? তোমার মনে কোনো খারাপ বাসনা আছে, সেই জন্য মাঝরাতে তা পূরণ করতে পরপুরুষের সাথে কথা বলো, তাই তো? আপনার তো সাহস কম না দেখছি। মাঝরাতে আমার ফোনে কল দিয়ে আমাকে খারাপ ভাষায় কথা শোনানো হচ্ছে। যত সব। মাঝরাতে আমাকে অপমানের শাস্তি তোকে পেতেই হবে। তাই বলে লাইন কেটে দেয়। পাখি হাবলুর মতো রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া বুঝতে পারছে পাখির হবুবর লোকটা খুব একটা সুবিধের না। সে পাখিকে নাস্তা নাবুদ করে ছেড়ে দিবে। এদিকে পালকের দিনগুলো যেন কেমন যাচ্ছে। যত দিন যাচ্ছে তার শরীরটা কেমন যেন বদলে যাচ্ছে। ওর বাবা মা কেমন যেন বদলে গেছে। আগের মতো আর কোনো কিছু নেই। এইসব কি আমার মনের ভুল, নাকি আমি অসুস্থ তাই? পালক এসবের কিছুই বুঝতে পারছে না। এমন ভাবে তো সময় যেতে পারে না। তাই সে ডাক্তারের কাছে কল দেয়। সেখানে যা জানতে পারে তাতে ওর পায়ের নিচের মাটি সরে যায়। পালকের আর কিছু বলার মতো ভাষা ছিল না। সব কথা সে হারিয়ে ফেলেছে। তার সবকিছু তালগোল পাকিয়ে গেছে এক মুহূর্তেই। এইভাবে প্রায় 2 মাস পার হয়ে যায়। এদিকে পাখির বিয়ের দিন ঘনিয়ে এসেছে। বাড়িতে সব আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে। পাখি এখন সবসময় খুব পালককে মিস করছে। সে যদি এমন সময় তার পাশে থাকতো তাহলে খুব ভালো হতো। কেন যে বাড়ির মানুষ বাড়ির মেয়েদের সবকিছুতে দোষ দেখে আল্লাহ জানে। রিয়া এসে বলে,
আমি জানি তুমি পালক আপির কথা চিন্তা করছো, কিন্তু আমাদের বাড়ির মানুষ তাদের ভুল স্বীকার করে তাদের কখনো ডাকতে যাবে না। পাখি বলে, এই বিয়েতে আমি রাজি কেন হয়েছি তা বুঝি বাড়ির সবাই ভুলে গেছে। আমাকে আবার সবাইকে সেই কথাটা মনে করে দিতে হবে। মনে হয় না তারা আর তোমার কথা শুনবে। দেখা যাক না কি হয়। পাখি ড্রয়িং রুমে এসে বাড়ির সবার উদ্দেশ্যে বলে, আপনারা হয়তো একটা কথা ভুলে গেছেন, তাই না? দাদাভাই বলে, কি কথা ভুলে গেছি আমরা? আমি বিয়ে করার জন্য শর্ত দিয়েছিলাম যে আমার বিয়েতে ফুপু আর তার পরিবার থাকবে, কিন্তু তাদের কাউকে তো আমার আশেপাশে দেখছি না। তারা আর কখনো এ বাড়িতে আসবে না। তাদের জন্য এই বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। তাদের মেয়ে ভালো না, একদম মায়ের চরিত্র পেয়েছে মেয়েটা। পাখি বলে, আপনার নিজের মেয়ের সম্পর্কে এমন কথা বলতে মুখে বাজছে না দাদা ভাই? পাখির বাবা বলে, পাখি, তুমি ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। জানি তো আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু আপনারা ভুলে গেছেন আপনারা নিজেদের বাড়ির মেয়ের সম্পর্কে খারাপ কথা বলে নিজেদের মন মানসিকতা কতটা নিচু তার প্রমাণ দিচ্ছেন। দাদাভাই বলে, পাখি, এই মেয়ের জন্য এমন করছো কেন? ওই মেয়েটা আমার বোন হয়। আমি আপনাদের মতো সম্পর্ক নষ্ট করতে শিখি নাই। আমার কাছে প্রতিটা সম্পর্কের মূল্য আছে, আপনাদের মতো না, যারা নিজেদের বাড়ির মেয়ের সম্পর্কে না জেনে শুনে কিভাবে সেদিন মুখ থেকে ওই খারাপ কথাগুলো বলেছেন। কারোর সম্পর্কে জানার প্রয়োজন বোধ করেননি। কিছু বলে দিলেই বড় হওয়া যায় না, অনেক সময় সবটা জানার পর নিজেদের মতামত দেওয়া উচিত। পাখির বাবা পাখিকে একটা থাপ্পড় দিয়ে বলে, একদম চুপ, বড়দের সামনে উঁচু গলায় কথা বলা, তাই না? পাখি নিজের গালে হাত দিয়ে বলে, চুপচাপ থাকা মেয়েটা যদি কখনো প্রতিবাদ করে তাহলে বুঝতে হবে সে আর দুর্বল নেই। দাদাভাই বলে, এটা দিয়ে কি বোঝাতে চাইছো তুমি? পাখি বলে, বেশি কিছু না। এই বাড়িতে যদি ফুপুর পরিবার ফিরে না আসে তাহলে এই বিয়েটা হচ্ছে না। আমি এই বিয়েটা করব না, ছেলে পক্ষকে জানিয়ে দেবেন। আর ভাববেন না জোর করলেই বিয়ে করে নিব, তাহলে আপনাদের সম্মান নিয়ে সমস্যা হতে পারে। বলে উপরে নিজের রুমে চলে আসে। বাড়ির মানুষ বুঝতে পেরেছে পাখি আগের মতো নেই, বদলে গেছে। এখন পাখির সাথে কোনো ঝামেলা করা যাবে না, তাহলে সমস্যা হতে পারে। এদিকে পাখির বাবা, দাদাভাই, বড় চাচা সবাই পালকদের বাড়িতে এসেছে। তাদের দেখে তো পালক সেই খুশি হয়। পালক তার বাবা মাকে নিচে ডাক দেয়। পালকের মা বাবা তাদের সবাইকে দেখে পালককে বলে, পালক, তুমি তোমার নিজের রুমে যাও। নিচে তোমাদের সাথে একটু থাকি মাম্মাম। আবিদা পারভিন জোর গলায় বলে, তোমাকে নিজের রুমে যেতে বলছি, তুমি সেখানে যাও। পালক মন খারাপ করে মাথা নিচু করে আস্তে আস্তে নিজের রুমে চলে আসে। এবার আবিদা পারভিন কর্কশ কণ্ঠে বলে ওঠে, আপনারা সবাই আমার বাড়িতে কি মনে করে আসছেন? আফিফ বলে, আবিদা তার প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, এভাবে কথা বলো না। দাদাভাই বলে, সেদিন হাসপাতালে পালকের সম্পর্কে ওইভাবে কথা বলা উচিত হয়নি জানি, আর কেন বলবো না। তুই ভুল করে চলে গেছিস, তোর মেয়েটাও সেই একই কাজ করেছে। কেন আমি বাবা বলে কি নিজের রাগের বশে 2-4টা উল্টা পাল্টা কথা বলে ঝাড়ি দিতে পারি না? নাকি সেই অধিকারটাও আমার নেই? আফিফ খান বলে, জি, আপনার আমাদের বকা দেওয়ার পুরোই অধিকার আছে। সেদিন হাসপাতালে বুঝিয়েছি আপনার মেয়েকে বিয়ে করার জন্য আপনাকেও সমাজে এমন অনেক কথা শোনাতে হয়েছে। আসলে ভুল আমরা করিনি, আর সে ভুলের মাসুল আমাদের পুরো পরিবারকে দিতে হয় সারা জীবন ধরে। দাদাভাই সেখানে বসে কান্না করে দেয়। নিজের বাবার চোখে পানি দেখে কি কোনো মেয়ে রাগ করে থাকতে পারে? আবিদা পারভিনও তার বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। এরপর পাখির বাবা বলে, এই বুড়ি, এইভাবে পাগল হলে চলবে? তাড়াতাড়ি তোরা রেডি হয়ে আমাদের সাথে চল। আবিদা উঠে বলে, না, তোমরা যাও, আমার বিয়ের দিন যাব। পালকের এই অবস্থা দেখে নানা রকম প্রশ্ন করবে। তাদের সেই সব প্রশ্নের জন্য তোমরা কোনো সমস্যা পড়ো তা আমি চাই না। দাদাভাই বলে, নাতনি আমার কে কে কি বলে তা আমি দেখব। তোরা এক্ষুনি রেডি হয়ে আমাদের সাথে যাবি, চল। এরপর আর কিছু না বলে
রেডি হয়ে সবাই একসাথে পাখিদের বাড়িতে চলে আসে। এদিকে পাখিদের বাড়িতে পালককে দেখে পাখি খুব খুশি হয়, বোনকে জড়িয়ে ধরে পালকের হাত ধরে নিজের রুমে নিয়ে চলে যায়। এই 2 মাস বোনকে বলার জন্য যে অনেক কথা পাখি জমিয়ে রেখেছে মনের গোপনে, এবার 2 বোন গল্প করতে শুরু করে দেয়। পাখি পালককে বলে, আপু, আমার হবু বরটা একদম খারাপ মাইন্ডের মানুষ, আর আমার থেকে তার চিন্তা ভাবনা অন্য রকমের। আমাকে সে এমন ইসলামী চায় না, সে চায় আমি তোমার মতো স্মার্ট আর ওইসব ছোট ছোট ড্রেস পরি। পালক বলে, তোমার দুলাভাই তো একদম অন্যরকম ছিল। আমি এসব ছোট ড্রেস পরলে তার গায়ে মনে হয় আগুন জ্বলতে থাকতো। তার জন্য তো আমি আমার সব কিছু বদলে ফেলি। সেই বিদেশি পালক বাঙালি পালকে পরিণত হয়ে যায়। কিন্তু সে যে আমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে তা আমি মেনে নিতে পারি নাই। তাই তার উপর অভিমান করে আবারও সেই সব ড্রেস পরা শুরু করে দেই। পাখি ওর বিয়ের শপিং দেখাতে শুরু করে দেয়। দেখো আপু, ছেলে তার বউয়ের জন্য সবকিছু নিজে পছন্দ করে কিনে আনছে। দেখলে কাল হলুদের জন্য কেমন পাতলা শাড়ি দিয়েছে। এইসব আমি পরবো না। আর বিয়ের শাড়িটা দেখো, এপার থেকে ওপারের সব দেখা যায়। এমনকি ব্লাউজ দেখো, পুরো পিঠ দেখা যাবে ফাঁকা। পালক এসব দেখে আর হেসে লুটুপুটি খেতে থাকে, বলে, কালকে তো হলুদের অনুষ্ঠান, এই সব দিয়ে আমি তোমাকে সাজিয়ে দিব, একদম চিন্তা করবে না। পাখির চোখ মুখ কুঁচকে বলে, আচ্ছা, তোমার উপর বিশ্বাস আছে, দেখি এইসব দিয়ে কিভাবে সাজিয়ে দাও আমাকে। যেহেতু আজকে সন্ধ্যায় পাখির হলুদ সন্ধ্যা, সেই জন্য সকাল থেকে পুরো বাড়িতে হলুদের অনুষ্ঠানের আয়োজন চলছে। আরাব পাখির হলুদের স্টেজ সাজানোর দিকে ব্যস্ত, আর নীর মেহমানদারি করাতে ব্যস্ত। এদিকে সারাদিন সবাই খুব ব্যস্ত, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে কাজ বেশি থাকে। এদিকে সন্ধ্যাবেলা হলুদের অনুষ্ঠান, তাই পালক পাখিকে সাজাতে বসে গেছে। সেই পাতলা হলুদ শাড়িটা খুব সুন্দর করে পরম যত্নের সাথে পরিয়ে দেয়, এবং পাখির পেট ও পিঠ দেখা যাচ্ছিল সেই সাইডে 2টা হলুদ রঙের ওড়না দিয়ে ডিজাইন করে দেয়, যাতে কোনো কিছুই বোঝা না যায়। তারপর ফুলের সাজে দিয়ে পাখিকে অপরূপ সাজে সাজিয়ে দেয়। পাখি আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে চিৎকার দিয়ে বলে, আপনি গো, তুমি এত সুন্দর করে সাজিয়ে দিতে পারো, আগে কেন বলো নাই? পালক বলে, তুমি দেখতে এমনি অনেক সুন্দর, আমি তো শুধুমাত্র তোমার সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি মাত্র। রিয়া দেখে তো বলে, আমার বিয়েটাও যদি তোমার সাথে হয়ে যেত তাহলে খুব ভালো হতো। পালক আপু তোমার মতো করে আমাকেও সাজিয়ে দিত আজ। পালক বলে, তোমাকেও কম সুন্দর লাগছে না। আচ্ছা, সমস্যা নেই, আমি তো আছি। তোমার বিয়ের সময় এর থেকে বেশি সুন্দর করে তোমায় সাজিয়ে দেব, চিন্তা করো না। রিয়া বলে, তুমি সাজবে না আপু? পালক বলে, আমি না সাজলে হবে বলো? তাই বলে তাড়াতাড়ি পালকও হলুদের সাজে নিজেকে সাজিয়ে নেয়। রিয়া বলে, আজ তো তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে হলুদ সন্ধ্যা একজনের না, দুজনের। এরপর পালক পাখিকে নিয়ে নিচে নেমে আসে, তারপর সোজা হলুদের স্টেজে পাখিকে বসিয়ে দেয়। এরপর একটু পর ছেলের বাড়ি থেকে অনেক মানুষ চলে আসে পাখিকে হলুদ লাগিয়ে দিতে। তাদের মাঝে আজ 5 জন ছেলে আসে, এক রকমের পাঞ্জাবি পরা, মুখে মাস্ক লাগিয়ে পাশে দাঁড়িয়ে তারা পাখিকে হলুদ লাগানো দেখছে। ওই সবগুলো ছেলে তো আজ পালক আর পাখিকে দেখে ক্রাশ খায়। আল্লাহ, 2টি সুন্দরী মেয়ে একসাথে, এ তো দেখে মেঘনা চাইতে জল। এমন ব্যাপার এখনো দেখছি। নীর আরাবকে বলে, আরাফ রে, পালককে দেখে তো ক্রাশ খাইছি। আরাব তাড়াতাড়ি বলে, একদম চুপ। পালক ম্যাডাম যদি জানতে পারে এই কথা তাহলে কাচ্চা খেয়ে নেবে দুজনকে। তা ঠিক বলছিস, চুপ থাকা ভালো। এদিকে ছেলের বাড়ি থেকে আসা সবাই একজন একজন করে পাখিকে হলুদ ছোঁয়াতে শুরু করে দেয়। তারপর পাখিদের বাড়ির সবাই পাখিকে হলুদ লাগিয়ে দেয়। পালক স্টেজ থেকে অনেক দূরে বসে সবটা তার ক্যামেরাতে বন্দি করে রাখছে। সে যখন নিউ ইয়র্কে চলে যাবে এই সব কিছু দেখে সে স্মৃতি কথা মনে রাখবে। এমন সময় পাখি পালককে উদ্দেশ্য করে বলে, আমাদের বাড়ির সবার তো হলুদ লাগিয়ে দিয়েছে, শুধুমাত্র একজন ছাড়া। তাই পালক আপু তাড়াতাড়ি এসে আমাকে হলুদ লাগিয়ে দিয়ে যাও। পালক হাসি মুখে এসে পাখির পাশে একটু হলুদ হাতে নিয়ে পাখিকে লাগিয়ে দিবে। ঠিক সে সময় পেছন থেকে ওদের এক আত্মীয় বলে ওঠে, আবিদার মেয়ে নাকি বিধবা শুনলাম। তা বিধবা মেয়ে যদি পাখিকে হলুদ ছোঁয়ায় তাহলে পাখির খারাপ কিছু হতে পারে। তাই ওই বিধবা মেয়ে হলুদ না লাগানোই ভালো। কি দরকার বাপু এমন বিধবা মেয়ের মতো বিয়ের মতো অনুষ্ঠানে আসার?
পালক এমন কথা শুনে হাতে থাকা হলুদ পাশে থেকে টিস্যু নিয়ে তাতে হাত মুছে সোজা সেখান থেকে উঠে চলে যেতে লাগে। ঠিক তখন নীর এসে পালকের হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলে, আমাদের ইসলাম ধর্মে কখনো এই সব কুসংস্কার বিশ্বাস করে না। এমন কোনো নিয়ম নাই যাতে করে অন্যের মনে আঘাত লাগে। তাই আপনাদের মতো কিছু মানুষ এমন সুন্দর অনুষ্ঠানে এসে কিছু তো এমন কাজ করেন যাতে অন্য কোনো মেয়ে কষ্ট পায়। আচ্ছা, কোনো পুরুষের বউ মরে গেলে তো তার ক্ষেত্রে এমন কথা কখনো কাউকে বলতে শুনি নাই। ও হ্যাঁ, ছেলেদের বলবেন কি করে? যত দোষ তো শুধু মেয়েরাই করে, তাই না? আচ্ছা, আপনিও তো একজন মেয়ে, তাহলে একটা মেয়ে হয়ে পালকে এমন একটা অবস্থার কথাটা বলা কি খুব দরকার ছিল? আর থাকলো কল্যাণ অকল্যাণের কথা তো কোনো মানুষের জন্য কখনোই হয় না। যা ভাগ্যে আছে তা হবে। নীরের কথা শেষ হতেই না হতেই পাখি স্টেজ থেকে উঠে এসে সোজা পালকের হাতে হলুদ লাগিয়ে নিজের মুখে মেখে নেয়। তারপর পাখি সবার উদ্দেশ্যে বলে, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আমার বোনের জন্য আমার কোনো খারাপ কিছু হবে না, এমন ভ্রান্ত ধারণা রাখার কোনো মানে হয় না। কেউ কারোর অকল্যাণ করতে পারে না। দেখি, আমি তো হলুদ মেখেছি, তোমার কপালে কি আছে? এরপর আর কেউ কিছু বলে না। ছেলের বাড়ির সবাই এইসব ড্রামা দেখে চলে যায়। যাওয়ার সময় তাদের বাড়িতে ছেলেকে হলুদ মাখানোর জন্য পালককে সাথে নিয়ে যেতে বলে। এদিকে সবকিছু একদম নীরব হয়ে আছে। এমন সময় আরাব বলে, কি গো, সবাই তো চুপচাপ কেন? ছেলের বাড়িতে তো আমাদের যেতে হবে, চলো সবাই। পালক যেতে চায় না, তারপরও নীর আর আরাব জোর করে ওদের সাথে নেয়। এরপর আরাব, নীর, রিয়া, পালক সহ তাদের আরো সব চাচাতো খালাতো ভাই বোনের ছেলেদের বাড়িতে চলে আসে। এদিকে ছেলের বাড়িতে এসে তো সবার মাথা খারাপ হয়ে গেছে। বাড়ি তো নয় যেন কোনো রাজপ্রাসাদ। বাড়ির দরজাতে দাঁড়াতেই সবাই ওদের বরণ করে ভেতরে নিয়ে আসে। এদিকে এসে দেখে ছেলের বাড়ির ভেতরটা সেই রকম সুন্দর করে সাজিয়ে রাখা। এরপর ওরা সবাই ছেলের পরিবারের সবার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। এদিকে পালক কি আর করবে, এমন অবস্থায় সবার মাঝে ঘোরাঘুরি করতে কেমন যেন লজ্জা লাগছে তার। এমন সময় একজন মহিলা বসে পালকের সাথে নানান রকম কথা বলতে থাকে। এইদিকে পাখির বাড়ির সবাই ছেলেকে হলুদ লাগিয়ে দিবে, তার জন্য পালককে সাথে করে নিয়ে যায়। ছেলের স্টেজের সামনে এসে দেখে হলুদ মাখার জন্য রিদান সেখানে বসে আছে। পালক রিদানকে দেখে একদম অবাক। এখানে রিদান কিভাবে? রিদান তো মরে গেছে। তাহলে কি এটা আমার মনের ভুল নাকি অন্য কিছু? পালকের এই সব সাত পাঁচ ভাবতে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। এমন সময় পেছন থেকে রিশান এসে পালককে ধরে ফেলে। পালক জ্ঞান হারানোর আগে একবার চোখ মেলে দেখে যে রিশান তার সামনে। তারপর আর কিছু পালকের মনে নেই। যখন পালকের জ্ঞান ফেরে তখন পালক নিজেকে নিজেদের বাড়িতে পায়। দেখে সকাল হয়ে গেছে। পাখি পাশে বসে আছে, বলে, আপু, তুমি কি গো, নিজের একটু খেয়াল রাখতে পারো না? যদি কাল তুমি পড়ে যেতে তাহলে কি হতো ভাবতে পারছো? পালক বলে, আমি তো ওই বাড়িতে ছিলাম, তাহলে এখানে কিভাবে আসলাম? পাখি বলে, ওই বাড়ি থেকে একজন এসে তোমাকে কোলে করে বিছানাতে শুয়ে দিয়ে গেছে। তোমাকে দেখে জানো কতটা টেনশন হচ্ছিল। তারপর ডক্টর এসে বলে গেছে শরীর খুব দুর্বল আর তুমি খুব টেনশন করো, যা তোমার একদম করা উচিত না। তারপর ডক্টর তোমাকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে গেছে যাতে করে সকালে ঘুম ভাঙে। ও তাই বলো? আর কিছু বলার নেই, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। এরপর আমাকে বউ সাজিয়ে দেবে, তারপর তোমার ছুটি, বুঝলে? পালক এবার ফ্রেশ হয়ে নাস্তা করে সবকিছু নিয়ে বসে পাখিকে বউ সাজিয়ে দিতে। কিন্তু তার আগে নিজে একটা খুব সুন্দর শাড়ি পরে। এরপর পালক মনের মাধুরী দিয়ে পাখিকে বউ সাজিয়ে দিতে থাকে। কাল রাতে রিদানের কথা আর পালক মনে করে না। সে পাখির বিয়ের টেনশনে সে কথা ভুলেই গেছে। এদিকে বাড়িতে বরযাত্রী চলে আসে। সবাই তাদের আদর যত্ন করতে ব্যস্ত হয়ে যায়। এদিকে সবাই পালককে তাড়া দিতে থাকে পাখিকে নিয়ে নিচে স্টেজে আসার জন্য। বাড়ি ভরা অনেক মানুষ। প্রেস মিডিয়া চলে আসছে বড় বিজনেসম্যানের বিয়ের নিউজ কভার করতে। নিজে আলাদাভাবে বর আর বউয়ের জন্য স্টেজ তৈরি করা হয়েছে। এরপর পালক আর রিয়া একসাথে পাখিকে নিয়ে নিচে নেমে আসে। তাদের আসার সময় সবাই অনেক ছবি তুলতে থাকে। এরপর পাখিকে স্টেজে বসিয়ে দেওয়ার পর কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে দেয়। কিন্তু এমন সময় পাখি সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমার কিছু বলার আছে। সবাই অবাক দৃষ্টিতে পাখির দিকে তাকিয়ে আছে, কারণ বিয়ের আসরে কোণে উঠে এমন কি বলতে চায়, কি এমন কথা আছে
যা বিয়ের কাজ শুরুর সময় সে বলবে। পাখিদের বাড়ির সবাই এসে বলে, কি হয়েছে পাখি? বিয়ের আসরে কিসের নাটক শুরু করে দিয়েছো এসব? যা কথা বলার বিয়ের পর বলবা, আগে বিয়ের কাজটা মিটে যেতে দাও। পাখি মাথা নিচু করে সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি এই বিয়েটা আমি করতে পারবো না। পাখির বাড়ির সবার তো মাথায় রক্ত উঠে গেছে। চারদিকে এত প্রেস মিডিয়ার সামনে তাদের বাড়ির সম্মান নষ্ট হচ্ছে। পালক পাখিকে ঝাঁকিয়ে বলে, এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো? এত মানুষের সামনে কি বলছিস, বুঝতে পারছিস? পাখি পালকের হাত ধরে বলে, আপু, আজ যা কিছু হয়েছে সবটা আমার জন্য। তোমার সাথে যা কিছু হয়েছে সবকিছুর জন্য আমি দায়ী। আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব, কিন্তু আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিও না প্লিজ। পালক বলে, আজব কাহিনী তো। আমার সাথে আবার কি হবে? তোমাকে ভুল কেন বোঝাতে যাব? আর প্লিজ, বিয়ের আসরে বসে বাড়ির সম্মান নিয়ে এমন তামাশা করো না। পাখি বলে, তুমি কি এটা মেনে নিতে পারবে যে তোমার বরকে আমি বিয়ে করে তোমার সতীন হয়ে সংসার করি? এ কথা বলতে যতটা সময় লাগছে, কিন্তু পাখির গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি। পালক রেগে বলে, বিয়ের আসরে এগুলো কোন ধরনের ফাইজলামি? আমার মৃত স্বামীকে টেনে আনছো কেন এসব কাহিনীর মাঝে? তাকে নিয়ে একটা ফাইজলামি করব না। আমি তাকে নিয়ে কোনো মজা সহ্য করতে পারবো না, বুঝতে পারলে তুমি? পাখি সেখান থেকে সোজা বরের আসরে চলে যায়। সেখান থেকে রিদানকে ধরে পালকের সামনে নিয়ে চলে আসে। রিদানকে সামনে দেখে পালকের পায়ের নিচের মাটি সরে যায় এমন অবস্থা। ওর সামনে রিদান দাঁড়িয়ে আছে। এটা বিশ্বাস করতেই যেন ওর নিঃশ্বাস আটকে আসছে। তার মানে রিদান আমার সাথে এত বড় নাটক করতে পারলো? আমার ভালোবাসার এই প্রতিদান দিল রিদান? পালক এসব ভাবছে আর ওর দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। পাখি রিদানকে দেখিয়ে বলে, রেদওয়ান হোসাইন রিয়াদ, তাই তো? পালক মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর পালক নিজের চোখের পানি মুছে বলে, তোমার হবু বরের নাম তো আদ্ভিক চৌধুরী, তাহলে রিদান কি করে হয়? পাখি বলে, এবারের কেউ কিন্তু একবারের জন্য বলেনি আমার বরের নাম আদ্ভিক চৌধুরী। পালক বলে, রিদান যদি আদ্ভিক না হয় তাহলে আদ্ভিক কে? পেছন থেকে রিশান সামনে এসে বলে, আদ্ভিক চৌধুরী রিশান আমি। পালক কি বলবে সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনাকে নিয়ে খুব বড় একটা গেম খেলা হয়েছে, যার শুরুটা পাখি করেছে, শেষ চালটা আপনার বাবা দিয়েছে, কিন্তু এসবের মাঝে আপনার জীবনটা বদলে গেছে। এই খেলার ফলাফল আজ আপনার পেটে। এইসব কথা রিশান পালকের পেটের দিকে তাকিয়ে বলে। পালক এবার নিজের পেটে হাত দিয়ে বলে, পাপা, তুমি আমার জীবন নষ্ট করতে এদের সাথে ছিলে? আফিফ খান বলে, না মাম্মা, আমি এদের এই সবের কিছু জানি না। আমি তো এদের কাউকে আগে থেকে চিনি না। রিদান বলে, আপনি এদের কাউকে চেনেন না, কিন্তু আমাকে তো খুব ভালো করে চেনেন। সেদিন যখন আমাদের অ্যাক্সিডেন্ট হয় তখন সেই স্পটে আমার মৃত্যু হয় না। তোমার বাবা আমাকে তোমার জীবন থেকে দূরে চলে আসতে বাধ্য করে। অবশ্য তাতে আমারই ভালো হয়েছে। এমনিও আমি তোমাকে ছেড়ে দিতে চাইছিলাম, সেই উপকারটা তোমার বাবা করে দেয়। পালক বলে, পাপা কিভাবে তোমাকে চিনেছে? সে তো আমাদের সম্পর্কে কিছুই জানতো না। রিদান বলে, পালক, তুমি আমাকে হাসিয়ে ছাড়লে গো। যার একমাত্র মেয়ে তুমি, তোমার মাঝে তার আত্মা বসবাস করে। সেই মেয়ে কখন কি করে তা তোমার বাবা সবটা জানতো, কিন্তু তোমাকে হারানোর ভয় কোনো কিছু বলতো না। কিন্তু অ্যাক্সিডেন্টের দিন সেই সুযোগটা তোমার বাবা পেয়ে যায়। আমাকে তোমার বাবা বলে তার মেয়ের জীবন থেকে চলে যেতে। আমি আর কোনো কথা না বলে চলে আসি। এরপর আর তো কোনো দরকার ছিল না তোমাকে আমার। তোমার মনে ভালোবাসা জাগানোটা আমার চ্যালেঞ্জ ছিল। তোমাকে বদলাতে পারলে আমি আমার ভালোবাসা পাবো। তাই আমি সেই কাজ করতে যা কিছু করা দরকার ছিল সবটা করছি। এমনকি সব লিমিট ক্রস করতে পিছপা হয়নি। পালক ছুটে এসে রিদানের পাঞ্জাবির কলার ধরে বলে, আমার শরীর মন নিয়ে খেলার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি কোন সাহসে আমার জীবন নষ্ট করেছেন? আই হেট ইউ রিদান, আই জাস্ট হেট ইউ। রিদান পালককে নিজের থেকে দূরে এসে তাকে উদ্দেশ্য করে বলে, দেখুন মিস পালক, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসি নাই। তোমার মতো ফাজিল একরক্ষা মেয়ের সাথে আর যাই হোক ভালোবাসা কখনো হতে পারে না। তোমার সাথে আমার যা কিছু হয়েছে সবটা শুধু সময়ের ভুল। এগুলো ভুল ছাড়া কোনো কিছু না। তুমি সবকিছু একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও, যেমনটা আমি ভুলে গেছি। এবার পাখি বলে, আপনি আমার বোনের বর এটা জানার পরেও আপনাকে আমি বিয়ে করব, এটা আপনি কি করে ভাবলেন মিস্টার রেদওয়ান হোসাইন রিদান? রিশান পেছন থেকে বলে, এক্সকিউজ মি গাইস, তোমাদের এই ঝামেলা পরে ঠিক করবা, আগে আমার বিয়েটা হয়ে যাক, তারপর সবটা বোঝাপড়া করে নিও। এবার তো সবাই আবারও অবাকের চরমে উঠেছে। পাখি আর রিদান বলে,
তোমার সাথে বিয়ে মানে? এবার দাদাভাই বলে, আজ তো রিশানের সাথে তোমার বিয়ে, এসবের মাঝে রিদান কোথা থেকে আসছে? পাখি, তোমাকে কি একবার ও বলেছি তোমার বর রিদান? পাখি বলে, না দাদা ভাই। রিশান বলে, তাহলে দাদা ভাই অনেক তো নাটকীয়তা হলো এখানে। এবার তো আমাদের বিয়েটা দিয়ে দিন, তা না হলে আমার যেটুকু সম্মান আছে যা আজ শেষ হয়ে যাবে। দাদাভাই পাখিকে স্টেজে বসতে বলে আর রিশানকে তার স্থানে। রিদান রিশানকে বলে, তুই পাখিকে বিয়ে করবি, এসবের মানে কি? রিশান এক চোখ টিপ দিয়ে বলে, বাকিটা না হয় আমার বাসর ঘর করার পর জানতে পারবি। এখন সাইড প্লিজ, আমার বিয়ে। এরপর পাখি আর কোনো কিছু বলে না। পাখি আর রিশানের বিয়ের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। এরপর পাখি আর আদভিক সবার থেকে বিদায় নিতে শুরু করে। পাখি একে একে বাড়ির সবার থেকে পালা করে বিদায় নেয়। পাখি পালকের সামনে আসতেই পালক পাখির সামনে থেকে চলে যায়। আর যাই হোক, পালক এইসব সহ্য করতে পারছে না। পাখি মন থেকে আদভিককে মেনে নিয়েছে এখন, কারণ পাখির যদি আদভিকের সাথে সংসারী হয় তাহলে পালকের ভাঙা সংসার জোড়া লাগবে। এই আশায় এক বুক স্বপ্ন নিয়ে চলেছে নতুন পথের দিকে। পালক পাখি চলে যাওয়ার পর মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে কারোর সাথে কোনো কথা না বলে বাড়ি থেকে নিজের লাগেজ আর সব কাগজপাতি নিয়ে সোজা ফ্লাইটের টিকিট কেটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। হয়তো সেখানে গেলে পালকের কষ্ট কম হবে। এখানে সবাইকে দেখলে বারবার রিদান আর বাবার করা কাজের কথা মনে পড়বে। তার বাবা ভুল কিছু করে নাই। যদি সেদিন সে রিদানকে তাড়িয়ে না দিত তাহলে আজ সে রিদানের এই খারাপ রূপটা দেখতে পারত না। কারোর স্বপ্ন পূরণ হলে তো কারোর স্বপ্ন ভেঙে গেল। জীবনের সবটা সুখের হয় না, কিছুটা না হয় অসম্পূর্ণ থেকে যায়। রিদানদের বাড়ির দরজার সামনে আজ নতুন বউ নিয়ে রিশান দাঁড়িয়ে আছে। যে বউটা রিদানের হবার কথা ছিল সেই মেয়েটা আজ তার ভাইয়ের বউ হয়ে এই বাড়িতে প্রবেশ করেছে। এটা কি সহ্য করা যায়? যে মেয়েকে পাবার জন্য আকাশ পাতাল এক করে দিয়েছে সেই মেয়ে আজ তার চাচাতো ভাইয়ের বউ। রিদান মনে মনে বলতে থাকে, এমন কিছু হবে যদি আগে জানতাম তাহলে আমি পাখিকে খুন করে গুম করে দিতাম। পাশ থেকে রিশান রিদানকে বলে, ভাই, এখন আর ছোট ভাইয়ের বউকে খুন করে গুম করার দরকার নাই। আমার 3 কবুল বলা বউ বলে কথা। অনেক কাঠখড় পুড়িয়ে তোমার নাকের ডগার সামনে দিয়ে নিজের বউ করে আনছি পাখিকে। রিদান কিছু বলবে তার আগে ওর মা আর চাচিমা এসে পাখি আর রিশানকে বরণ করে বাড়ির ভেতরে নিয়ে চলে আসে। এদিকে ওদের সব আত্মীয় স্বজন বলা বলে শুরু করে দেয় যে, কি যুগ আসছে ভাবা যায়। আপন মাইনা বলে আজ জিদানকে রেখে রিশান আগে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে চলে আসতে পারছে। আরেক আত্মীয় বলে, বড় চাচাতো ভাই থাকতে ছোট চাচাতো ভাই বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে চলে আসছে, এটা কি মানায়? রিদান রিশানের কানের কাছে এসে বলে, এবার তো লজ্জায় তোর মাথা কাটা যাবে। আমার আগে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসার জন্য এখন কি করে তোর এত দিনের অর্জন করা সম্মান বাঁচাবি? রিশান বলে, সম্মান নিয়ে যখন আমার টানাটানি শুরু হয়েছে তখন আমাকে মাথা ব্যথা করতে দাও। তোমার মাথাটা কষ্ট করে আমার চিন্তায় ব্যথা করতে হবে না বড় ভাই। তখন রিদানের ছোট ভাই রাতুল এসে বলে, এখানে উপস্থিত সবার উদ্দেশ্যে আমার মেজো ভাই, আই মিন টু সে আমাদের রিশান ভাই সবাইকে কিছু বলতে চায়, যা শুনে আজকের দিনটা আপনাদের জন্য স্পেশাল হয়ে যাবে। রিশান পাখির পাশ থেকে সোজা উঠে চলে যায়। রিশানের উঠে যাওয়া দেখে পাখি চমকে গিয়ে মনে মনে ভাবতে থাকে, উনি আবার কি বলবে সবাইকে এখন? রিশান সবার সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে, আপনারা সবাই হয়তো ভাবছেন একই বাড়িতে 3টা ছেলে অথবা বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করে নিয়েছে। এটা সত্যি খুব খারাপ দেখায়, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যা আপনাদের জানা দরকার। বড় ভাইয়ের বিয়ের আগে আমি কিন্তু বিয়ে করি নাই। সবাই নানান রকমের কথা বলা বলে শুরু করে দিয়েছে। রিশান, রিদান, রাতুল এরা সব কি বলছে? রিশান বলে, আমাদের সবার খুব আদর আর সম্মানের রেদওয়ান হোসাইন রিদান ভাই, সে অনেক আগে বিয়ে করেছে। বিয়ের কথা শুনে সবাই রিদানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। যে ছেলে বিয়ে করবে না বলে ছোট ভাইকে আগে বিয়ে দেওয়া হলো সেই ছেলে নাকি বিয়ে করেছে আর তা বাড়ির কেউ জানে না। এটা কি কখনো হতে পারে? ঠিক সেই জন্য এ কথাটা কেউ বিশ্বাস করতে চাইছে না। রিশান রিদানের মা মানে বড় মার কাছে গিয়ে বলে, বড় মা, তোমার ছেলের বউ বিদেশি মেয়ে, আর কিছুদিন পরে বাড়িতে ছোট একটা মেহমানও আসবে। বড় মা বলে, কি যা তা বলছিস রিশান তুই?
জানিস না তোর ভাইয়ের মতো নম্র ভদ্র ছেলে আর 10টা খুঁজে পাওয়া যাবে না? রিশান বলে। সে খুব বেশি ভালো, তাই তো বিয়ে করে একটা মেয়েকে প্রেগনেন্ট করে তাকে ছেড়ে দিতে তার বুক একবারও কাঁপে নাই। বড়মা রিশানকে একটা থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব ছেলে, তোকে রিদানের থেকে বেশি ভালোবাসি বলে আজ তুই আমার ছেলে নামে মিথ্যে কথা বলার এত সাহস করছিস? এক ঘর লোকের সামনে নিজের বরের গালে থাপ্পড় পড়তে পাখির কলিজায় গিয়ে লাগে। যতই হোক, কোনো মেয়ে তার সামনে নিজের বরকে অপমানিত হতে দেখতে পারবে না। পাখির ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে। পাখি নিজের বরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, চাচি শাশুড়ি মা, আপনি সত্যি মিথ্যা যাচাই বাছাই না করে আমার বরকে থাপ্পড় দিয়ে ঠিক কাজ করেননি। পাখির শাশুড়ি মা এসে পাখিকে বলে, বৌমা, তুমি নতুন মানুষ, বড়দের মাঝে কোনো কথা বলো না। বাড়ির নতুন বউয়ের মুখে এমন কথা শোভা পায় না। পাখি তার শাশুড়ি মার 2 হাত ধরে বলে, আম্মা, আপনার ছেলে কোনো ভুল কথা বলেনি। মিস্টার রিদান বিবাহিত। বড় মা বলে, দেখছো সবাই, বর তো শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করছে, সাথে বউটাকেও শিখিয়ে পড়িয়ে আনছে। রিদানের বাবা বলে, আমার ছেলে যে বিবাহিত তার কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? রিশান রাতুলকে ইশারা করে রাতুল তাদের সামনে এসে মোবাইলে একটা ভিডিও প্লে করে দেয়। বিয়ে বাড়িতে পালককে সে যা যা বলেছে তার ভিডিও এটা, কিন্তু তারা সবাই বলে, এগুলো এডিট করা ভিডিও, আমরা এসব বিশ্বাস করি না। এমন সময় পাখি তার ফোন থেকে কিছু ছবি তাদের সামনে এনে দেয়, যাতে করে সবকিছু স্পষ্ট হয়ে যায় সবার কাছে। এটা পালকের বিয়ের রেজিস্ট্রি কাগজের ছবি। আর তারপর তাদের নিউ ইয়র্ক এবং সুইজারল্যান্ডের কিছু ছবি দেখানো হয়, যাতে বোঝা যাচ্ছে তারা কতটা ক্লোজ। এইসব ছবির ওপর তারিখ দেওয়া আছে, এতে স্পষ্টভাবে তারা সবাই বুঝতে পারে রিশানের কথা ঠিক, কারণ সে সময় রিদান নিউ ইয়র্ক আর সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিল। এইসব কিছু দেখার পর বাড়ির কারো মুখে আর কোনো কথা ছিল না, তারা সবাই কি বলবে তার ভাষা হারিয়ে ফেলেছে। এরপর রিদান ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। পাখি রিদানের চলে যাওয়ার দিকে একভাবে তাকিয়ে থাকে। একটা মানুষ অন্যায় করার পরেও তাকে কেউ কিছু বলছে না। আল্লাহ, এরা সবাই কেমন মানুষ! পরিবারটা এমন গা ছাড়া, তাই ছেলেটা এমন খারাপ হয়েছে। না, পরিবারের কোনো দোষ দেওয়া যাবে না। যদি পরিবার খারাপ হতো তাহলে রিশান আর রাতুলও রিদানের মতো হতো। এরা তো ভালো, তাহলে সমস্যা কোথায়? সবাই এমন ভাব করতে শুরু করলো যাতে এখানে এত সময় ধরে যেন কোনো কিছু হয়নি। এরপর বড়মা বাড়ির কিছু মেয়েদের বলে, যাও, পাখিকে তার রুমে রেখে এসো। নতুন বউ অনেক সময় ধরে বাড়ির অন্তর্মহলে দাঁড়িয়ে আছে, তার এখানে থাকার কোনো মানে হয় না। তারপর সব মেয়েরা মিলে এসে পাখিকে নিয়ে রিশানের ঘরে রাখতে আসে। একটা মেয়ে যাবার সময় বলে, ভাবি, নিচের কাহিনী নিয়ে বেশি চিন্তা না করে আপনার ফার্স্ট নাইটের দিকে মন দিন। বলে চলে যায়। পাখি একদম অবাক ওর কথা শুনে, যেন 7 রাস্তা ঘুরে এলো ফিরে আসছে। আল্লাহ, তাদের ছেলে একটা মেয়ের সাথে এতটা অন্যায় করছে, সবটা জানার পরেও আমাকে বাসর ঘর করতে বলছে। আমি কি পারবো আমার বোনের সাথে যে অন্যায় করছে তাকে শাস্তি না দিয়ে বসে থাকতে? না পাখি, রিদানকে তোকে জব্দ করতেই হবে। তার আগে রিশানের সাথে সম্পর্কটা ঠিকঠাক করতে হবে। এসব ভাবতে ভাবতে পাখি বিছানায় বসে রিশানের জন্য অপেক্ষা করছে। অনেক সময় হয়ে গেছে রিশান আসছে না। পাখি রিশানের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। এমন সময় ঘরের দরজায় আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে রিশান ঘরে ঢুকছে। রিশান ঘরের দরজা বন্ধ করে পাখির দিকে এগিয়ে আসছে। তা দেখে পাখি বিছানা থেকে নেমে সোজা রিশানকে সালাম করার জন্য এগিয়ে যায়। রিশান পাখির সামনে এসে দাঁড়ায়। পাখি ঠোঁটের কোনায় মিষ্টি হাসি নিয়ে সালাম করবে, ঠিক তার আগে রিশান পাখির 2 গালে জোরে জোরে 2-3টা থাপ্পড় বসিয়ে দেয়। পাখি নিজের গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে রিশানের দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে থাকে। রিশান আর কিছু না বলে সোজা পাখির 1 হাত ধরে টান দিয়ে সোফা সেটের উপর নিয়ে নিজের কোলের উপর বসিয়ে পেছন থেকে শক্ত করে কোমর জড়িয়ে ধরে। কোনো কথা না বলে বসে থাকে। পাখি এখন হাসবে না কাঁদবে কিছু বুঝতেছে না। আসলে এমন ভাবে বাসর ঘরে 3টে থাপ্পড় খেয়ে কেমন রিয়াকশন দেওয়া উচিত। অনেক সময় ধরে দুজনে চুপচাপ নীরবতা পালন করতে থাকে। কিছু সময় পর রিশান বলে, আচ্ছা, তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারলে? পাখি ঠিক বুঝতে পারে না এমন প্রশ্ন কেন করছে রিশান। একটু পর পাখিকে ছেড়ে দিয়ে সোজা উঠে নিচের রুমে চলে যায় রিশান। পাখি তাকে কিছু বলার আর সুযোগ পায়নি। অনেক সময় থেকে
পাখি মুক্তির মতো দরজার দিকে তাকিয়ে আছে, হয়তো এখনই রিশান চলে আসবে সেই অপেক্ষাতে। হঠাৎ করে কেউ পাখির পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে ডিপ কিস করতে শুরু করে দেয়। পাখি ভয়ে চিৎকারও করতে পারছে না, ওর গলা দিয়ে কোনো শব্দ বাহিরে আসছে না। মনে মনে ভাবছে পাখি, শেষ পর্যন্ত রিদান এতটা খারাপ হয়ে গেল যে ছোট ভাইয়ের বউয়ের সাথে এমন খারাপ আচরণ করতে তার একটু বিবেকে বাঁচছে না। এরপর পাখি তার সর্বোচ্চ শক্তি দিয়ে পেছনের মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হঠাৎ করে তাল সামলাতে না পেরে পেছনের মানুষটা ফ্লোরে পড়ে যায়। পাখি পেছন ফিরে বলে, রিদান, আপনার সাহস তো কম না আমাকে স্পর্শ করেন? পাখির সামনে ভালো করে তাকিয়ে দেখে এটা রিদান নয়, এটা অজানা পাখি। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অজানা আপনি? অজানা উঠে এসে পাখির এক হাত খুব শক্ত করে ধরে বলে, কেন? এখানে বুঝি অন্য কারো থাকার কথা ছিল? পাখি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর বলে, আমার বাসর ঘরে আমার বর ছাড়া আমি অন্য কাউকে এক্সপেক্ট করি না, বুঝলেন আপনি? অজানা বলে, তাই বুঝি এই জন্য বাসর ঘরে বড় ভাসুরের নাম ভালোবেসে থাকছেন? দেখুন, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আপনি নাক না গলালে খুশি হব। আপনার লজ্জা করছেন না? বাসর ঘরে পরপুরুষকে অ্যাকসেপ্ট করতেছেন। আমি কি করছি আর না করছি তা আমার ব্যাপার, আপনার কি? তাহলে আসেন, আপনার বরটা তো রুমে নাই, আমরা বাসর ঘরের সম্মান রাখতে না হয় বাসর করে নেই বলে এক চোখ চিপ দেয়। আপনার সাহস তো কম না, আমার শ্বশুর বাড়িতে এসে আমার সাথে অশালীন ভাষায় কথা বলছেন। অজানা রেগে গিয়ে বলে, বেয়াদব মেয়ে, আপনাকে জড়িয়ে ধরে কিস করলাম, তার জন্য তো একটা থাপ্পড়ও দিলেন না। আমার স্পর্শ করা তো খুব মজা নিয়ে উপভোগ করছিলেন, এখন সুন্দর করে কথা বলছি, সেই কথা না কি অশালীন কথা? আপনার বরের তো উচিত ছিল আরও 10-12টা চড় দেওয়ার, 3 চড়েও আপনি মানুষ হননি। পাখি এবার বলে, আপনি কি করে জানলেন যে আমার বর আমাকে 3 চড় দিয়েছে? অজানা বলে, সে কথা না হয় অজানা থাক আমার মতো। পাখির সাথে সাথে অজানার হাত ধরে বলে, না, আপনাকে আজ সবটা ক্লিয়ার করে যেতে হবে, কে আপনি আর এভাবে আমার জীবনটা নষ্ট করছেন কেন? অজানা এক ঝটকানি দিয়ে পাখির হাত নিজের হাত থেকে সরিয়ে নিয়ে বলে, আরে তোমার জীবন কে নষ্ট করবে? তুমি নিজের স্বার্থের জন্য নিজের বোনের জীবন নষ্ট করার চুক্তি করেছো, সে কথা তোমার থেকে বেশি ভালো কেউ জানে না। আমি তো মাত্র তোমাকে এটা বোঝাতে চাইছি, তুমি আগুন নিয়ে খেলেছো, আজ সেই আগুনে 2টি জীবন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এক পালক সাথে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ। বলে নিচে মাথা নিচু করে ফ্লোরে বসে পড়ে। রিশান যে পাঞ্জাবি পরেছিল অজানার গায়ে সেই পাঞ্জাবি পরা। এদিকে ভালো মতো দেখে বুঝতে পারে এই অজানা রিশান। পাখি রিশানার সামনে ফ্লোরে বসে পড়ে, তারপর বলে ওঠে, রিশান, আপনি এতদিন ধরে অজানা সেজে আমার সাথে এত নাটক করলেন কেন? এত নাটকেরই বা কি দরকার ছিল জানতে পারি? রিশান এবার তার মুখের উপর থেকে মুখোশটা সরিয়ে বলে, হ্যাঁ, আমি অজানা সেজে এতদিন তোমাকে জ্বালিয়েছি, কিন্তু এই নাটক করতে গিয়ে যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমার অবুঝ মনটা বুঝতে পারে নাই। পাখি দুহাত দিয়ে রিশানের মুখটা ধরে উঁচু করে নিজের দিকে করে বলে, আমি তো বুঝতে পারিনি যে আমার কথা একটা ভুলের শাস্তি আমার বোন পাবে, কিন্তু ভেবেছিলাম রিদান বুঝবে সে ভুল করেছে, তাকে বোঝাতে চাইছি, কিন্তু সে অবুঝের মতো বুঝতে চাইছে না। এখানে আমার দোষটা কোথায় বলবেন একটু? রিশান বলে, দোষ কার জানি না, কিন্তু শুধু তোমার জন্য আজ বেচারি পালক কষ্টে আছে। তো পাখির মতো স্বাধীন জীবনে আজ কালো মেঘের ছায়া। সে কোনোদিনও রিদানকে মেনে নিবে না, আর না রিদান কোনোদিনও তার ছেড়ে দেওয়া বউয়ের কাছে ফেরত যাবে। পাখি বলে, কিন্তু কেন? ভালোবাসা তো পাথরের বুকেও ফুল ফোটাতে পারে, তাহলে রিদানের বুকে কেন আপু ফুল ফোটাতে পারবে না? রিশান বলে, কারণ রিদান একরোখা জেদি একটা ছেলে, যার কাছে সবটা জেদ। সে ছোট থেকে যেটা চাইতো সেটা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। তার এই জেদ আর রাগের সাথে বাড়ির মানুষ কোনো দিনও পারে নাই। রিদানকে অনেক বুঝিয়েছে, কিন্তু তাকে বোঝানোর কোনো লাভ হতো না। একটা সব রিদান চুপচাপ ভদ্র হয়ে যায়, কিন্তু আড়ালে সেই শয়তানিগুলো আর ছাড়তে পারে না। তাই বাড়ির মানুষ ওর অন্যায়কে আর কিছু বলে না, তাদের এটাই বলার যে ওর অন্যায়ের শাস্তি একদিন পাবে। কিন্তু এসবের মাঝে তুমি জল ঢেলে দিয়েছ, তুমি ওর করা সেই অন্যায়গুলোর মাঝে একটা মেয়েকে জড়িয়ে দিয়েছ।
আগে ও জেদ করতো গাড়ি, টাকা, বিজনেস নিয়ে, কিন্তু কোনো মেয়ের জীবন নষ্ট করবে এটা কেউ ভাবতে পারে নাই। পাখি বলে, কেন যে পালক আপু সব কিছুর প্রতিবাদ করছে না তাই বুঝতে পারছি না। রিশান বলে, তুমি কখনো কাউকে ভালোবেসে অন্ধবিশ্বাস করেছো? না, তা কখনো করো নাই। তাই তুমি জানো না কাউকে ভালোবেসে ধোঁকা খাওয়াটা কলিজার কোন স্থানে লাগে। পাখি বলে, আপনি কাউকে ভালোবাসতেন যে ভালোবাসা সম্পর্কে এত কিছু জানেন? রিশান বলে, শুধু ভালোবাসলেই কি এই কষ্ট অনুভব করা যায়? এমনি কি বোঝার ক্ষমতা থাকতে পারে না? পাখি বলে, তা ঠিক বলছেন, কিন্তু একটা কথা, আপনি অজানা সেজে আমার পেছনে কেন পড়েছিলেন তা কি বলবেন? রিশান বলে, তুমি যখন তোমার আর রিদানের কাহিনী বলবে তারপর না হয় আমার কাহিনী বলবো। পাখি বলে, এখন অনেক রাত, তাছাড়া আজ আপনি এই মন মানসিকতায় এখন নেই যে আমার কথা বুঝবেন। আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হোক এমনটা চাইছি না। কিছুদিন সময় দিন আমাদের নতুন সম্পর্কটাকে, তারপর না হয় আমি আপনাকে সবটা বলবো। রিশান। ওকে, অ্যাজ ইউর উইশ। আচ্ছা, পালকের সাথে আমি যা করেছি সবটা কি জেদের বসে চ্যালেঞ্জ জিততে, নাকি তার মাঝে অন্য কোনো কিছু ছিল? জানি না, এই পালককে নিয়ে আমার কোনো কিছু ভাবতে গেলে দুনিয়া অন্ধকার হয়ে আসে। না, ওই মেয়ের কথা ভাবা যাবে না। কিন্তু পালকের পেটে যে আমার সন্তান, তার কি হবে? কিছুই হবে না। যার মাকে নিয়ে চিন্তা করি না, সেই মায়ের বাচ্চা নিয়েও আমার ভাবার কোনো দরকার নেই। বলে রিদানও গভীর ঘুমে তলিয়ে যায়। হঠাৎ করে কেউ খুব জোরে রিদানের মুখের উপর খুব জোরে পানি ছুঁড়ে মারে। এভাবে আচমকা পানি পড়াতে রিদান হকচকিত হয়ে জেগে সামনে তাকিয়ে দেখে পালক দাঁড়িয়ে আছে। রিদান পালককে দেখে বলে, তুমি এখানে কিভাবে আসলে? পালক বলে,